আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব ছাড়াই শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক। বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত করতে আইএমএফ এর আহ্বান। বাংলাদেশের সঙ্গে ক্রিকেট ও বাণিজ্যিক খাতে সম্পর্ক বাড়াতে চায় অ্যান্টিগা ও বারবুডা। ওষুধ ও কৃষি খাতে বিনিয়োগের প্রস্তাব। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি, ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত। এবং ইরানে ইসরায়েলের হামলায় সংশ্লিষ্টতা অস্বীকার করল যুক্তরাষ্ট্র। দুপক্ষকেই শান্ত থাকতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈঠকে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব ছাড়াই শেষ হলো বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠক। আইএমএফ এর ইন্টারন্যাশনাল মনিটারি এবং ফাইন্যান্সিয়াল কমিটি আইএমএফসির বৈঠকে অংশ না নিয়েই স্থানীয় সময়ে শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারও। সমাপনী ব্রিফিংয়ে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা আবারও বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান। সৌদি আরবের অর্থমন্ত্রী আইএমএফের নতুন সভাপতি মোহাম্মদ আল জাদান ভূ রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। রিজভি নওয়াজের রিপোর্ট। ওয়াশিংটনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার শেষ দিন 19 এপ্রিল শুক্রবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নর্সের সভায় বিশেষ পিনসহ অর্থমন্ত্রী কিংবা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিয়ে থাকেন। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সবসময় বৈঠকটিতে নিজে উপস্থিত থাকতেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিশ্বব্যাংক গ্রুপের বৈঠকে বাংলাদেশ দলের নেতা হিসেবে 14 এপ্রিল ওয়াশিংটনে পৌঁছান আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, ইআরডি সচিব সহ 10 জনের দল 15 এপ্রিল থেকে বিভিন্ন সভায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেছেন। কিন্তু আইএমএফসির সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। গুরুত্বপূর্ণ এই বৈঠকের সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানান 5 বছরের জন্য দায়িত্ব পাওয়া আইএমএফ এমডি। A strong dynamic economy, the foundation has to be strong. Make sure that the policies are robust, that tax policies are in place, fiscal policies are in place, starting from good taxation, preferably one that allows the wealthier part of the population to pay their dues. ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি আইএমএফসির নতুন সভাপতি সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান কথা বলেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে। We also heard today from the managing director of the World Trade Organization that while generally there is a negative impact from fragmentation resulting from geopolitics, there are also some beneficiaries. রিজার্ভ কমতে থাকায় 2023 সালে আইএমএফ এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ। বিশ্বব্যাংক গ্রুপের বসন্তকালীন বৈঠকের শেষ দিনে আইএমএফসি সভায় আলোচনা হয়েছে গাজায় মানবিক বিপর্যয়, ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নতুন টেনশন নিয়ে। কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, কারণ এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। বিশ্বব্যাংক গ্রুপের পরবর্তী যে বার্ষিক সম্মেলন সেটি 2026 সালে হবে থাইল্যান্ডে, এর আগে একবার হবে যুক্তরাষ্ট্রে। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে ক্রিকেট, কৃষি ও বাণিজ্যিক খাতে সম্পর্ক বাড়াতে চায় অ্যান্টিগা ও বারবুডা।
ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপ রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করে ফিরে যাওয়ার আগে চ্যানেল আইকে জানান, বাংলাদেশকে পর্যটন ব্যবস্থাপনায় সহযোগিতার পাশাপাশি ওষুধ ও কৃষি খাতে বিনিয়োগের প্রস্তাব করেছেন তিনি। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়াতে দূতাবাস খোলা ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় বৃত্তি দেওয়ার ঘোষণা দেন এই মন্ত্রী। এই অতিথির সঙ্গে আলোচনায় বিস্তারিত নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান চ্যানেল আইয়ে প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টায়। পান্থুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলা নববর্ষ উদযাপনের আনন্দঘন মুহূর্তে বাংলাদেশ সফরে অ্যান্টিগুয়া বারবুডার পররাষ্ট্রমন্ত্রী চেড গ্রিন। চ্যানেল আইয়ের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্ত্রী সফর শেষ করলেন চ্যানেল আই কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে। ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আর পরিচালক জহিরুদ্দিন মাহমুদ মামুন সহ চ্যানেল আই পরিবারের উষ্ণ অভ্যর্থনার পর সংক্ষিপ্ত সাক্ষাৎকার পর্বে যোগ দেন এই অতিথি। জানান, সফর অনানুষ্ঠানিক হলেও পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা। When we landed first on Sunday morning, we went to this grand New Year's Day celebration. So that was the first impression of Bangladesh. বাংলাদেশে পৌঁছেই দেখলাম এদেশের মানুষ উৎসব করছে, বাংলা নববর্ষ উদযাপন করছে। প্রথম দেখাতেই মনে হলো অ্যান্টিগা বারবুডার মতো এদেশের মানুষও উৎসব প্রিয়। আর উৎসব দেখে মনে হলো আমরা সব বাঙালিকে একসঙ্গে দেখছি। তখনই ভেবেছি বাংলাদেশের সঙ্গে অ্যান্টিগা বারবুডার সাংস্কৃতিক বিনিময় হওয়া উচিত। ক্রিকেটেও একে অন্যের পাশে থাকার সুযোগ আছে। কমনওয়েলথের মতো বহুপক্ষীয় জোটের পাশাপাশি এবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ইচ্ছার কথা জানান মন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেশ কিছু পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। এর মধ্যে পর্যটন ব্যবস্থাপনা, কৃষি, ওষুধ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। আমাদের দেশে বাংলাদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি। আবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমরা হসপিটালিটি শিক্ষায় বৃত্তি ঘোষণা দিয়েছি। আশা করছি দুই দেশের সম্পর্ক বিস্তৃত হবে। সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্যের এই ক্যারিবিয়ান রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী চ্যানেল আই সহ বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করেন। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2026 মেয়াদী নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন। সকালে শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন 265 ভোট আর সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল পেয়েছেন 225 ভোট। এছাড়াও মিশা ডিপজল প্যানেলে মোট 18টি পদ এবং কলি নিপুণ প্যানেল 3টি পদে জয়ী হয়েছে। এবারে নির্বাচনে মোট ভোটার ছিলেন 570 জন। 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে মোট 48 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের চালানো হামলায় কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইতালির ক্যাপ্রিতে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন জানান, হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছিল, একথার কোনো সত্যতা নেই। ইরান ও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বানও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ক্যাপ্রিতে G7 মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি অবশ্য জানিয়েছেন, ইসরায়েল শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়ে অবহিত করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রতিশোধের বিপজ্জনক চক্র বন্ধ করার এখনই উপযুক্ত সময়। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে সংবাদে আবার আমন্ত্রণ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা 2014 সালের পর সর্বোচ্চ। ওই বছর 21শে মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস।
আগামী 72 ঘন্টা তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশে চলমান তীব্র মাত্রার তাপপ্রবাহ পরিস্থিতির উত্তপ্ত অঞ্চল হিসেবে খুলনা বিভাগের সবগুলো জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। রংপুর, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই মাঝারি থেকে মৃদুমাত্রায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। লালমনিরহাটে চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলন হয়েছে। বাজারে বিক্রি করে অনেক বেশি লাভবান হওয়ার আশা করছেন চাষি। রবি মৌসুমের লাভজনক ফসল হওয়ায় এ অঞ্চলে দিনে দিনে ভুট্টা আবাদি জমির পরিমাণ বাড়ছে। মিজানুর রহমান মিজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। লালমনিরহাট জেলা জুড়ে সবুজ ভুট্টা ক্ষেতের সমারোহ। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া ভুট্টা আবাদের উপযোগী। অন্যান্য রবি ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় দিনে দিনে এ অঞ্চলে ভুট্টা আবাদি জমির পরিমাণ বাড়ছে। তিস্তা ও ধরলা নদী চরাঞ্চলেও ভুট্টার ভালো ফলন হয়েছে। ভালো চর মানে চরাবাড়ি একটা সব জায়গায় ভুট্টা লাগাইছে, সব ভালো হয়েছে। আল্লাহম ভুট্টার কোনো বালাই নাই, ভুট্টা প্রচুর ফলন হয়েছে। এবার আটালি জমির চেয়ে বালুতেই একটু খরচ বেশি হয় কৃষকের, কিন্তু ফসল খুব ভালো হয়। ভুট্টা খুব ভালো, গাছপালা খুব সুন্দর হয়েছে, মোচা বড় হয়েছে। কৃষি বিভাগের অফিসার আসে দেখাশোনা করে, আমরা তার পরামর্শ মতো ভুট্টা চাষ করছি। আশা করি খুব লাভজনক হবে। জেলায় এ মৌসুমে 32,910 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। বাতাসটা খুব বেশি না হওয়াতে আমাদের ভুট্টা কিন্তু মোটামুটি কোনো ক্ষতির কোনো পর্যায়ে যায়নি। কারণ হলো যে বাতাসটা যদি বেশি ঝড়ো বাতাস হলে অনেক সময় ভুট্টা গাছ হেলে যায়, হেলে গেলে তখন আপনার কপ ফর্মেশনে একটু সমস্যা হতে পারে। তাই সেইখান থেকে আমরা আল্লাহর রহমতে অনেক আমরা মুক্ত, এই ধরনের কোনো সমস্যা আমাদের এখানে হয়নি। আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে ফলন এটা পাবো। ভুট্টা চাষে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন চাষিরা। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ময়লা আবর্জনার ছড়াছড়ি বগুড়া শহরের বিভিন্ন সড়কে। শহরের সেউজগাড়ি, শেরপুর রোড এবং স্টেশন রোড যেন ময়লার ভাগাড়। এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় ধীর গতির কথা জানালেন স্থানীয় পৌর মেয়র। রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গৃহস্থালী এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এসব বর্জ্য রাখা হয় সেউজগাড়ি এলাকা, স্টেশন রোড এবং শেরপুর রোডের নির্ধারিত ডাস্টবিনে। তবে এসব ময়লা আবর্জনা প্রতিদিন না সরানোয় ভরে গেছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন। ফলে আশপাশের সড়কেও ফেলা হচ্ছে বর্জ্য। আমাদের এখানে ময়লা ফেলানোর একটাই উদ্দেশ্য, আমাদের জায়গা কম, এই জন্য আমরা রাস্তার উপর ময়লাটা ফেলাই। এখানকার মাল ডেলি ওঠে না, 2-1 দিন পর পর এরা মালটা তুলে নিয়ে যায়, এই জন্য আমাদের এখানে ডাস্টবিনের অসুবিধা। এসব সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারী এবং স্থানীয়রা। বন্দর তলায় আমাদের জীবন মনে করেন অসুখ বিসুখ লাগেই আছে। ময়লা আবর্জনা, পরিবেশ ক্ষতি, সবকিছুর ক্ষতি হইতেছে, আমাদের যাতায়াত অনেক বিঘ্ন করতে আছে। আমরা চাই যাতে এই ময়লা বাগাটা এই জায়গা থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য। মানানসই না, আর সাধারণ মানুষ অসুস্থ হয় এই অবস্থায় থাকলে। এই পাশে ডাস্টবিন থাকতেও মনে করেন, এই পাশে মনে করেন রাস্তার এই পাশেও ফালায় ময়লা। দুই পাশে যদি ময়লা ফালায় তাহলে মানুষজন কিভাবে যাওয়া আসা করবে? নিঃশ্বাস নেওয়া যায় না, বমি হয়, এমনও হয় যে বমি হয়ে যায় আমাদের। ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের জন্য হুমকি বলছে পরিবেশ অধিদপ্তর। বগুড়া পৌরসভার বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পড়ে আছে, আমরা নিজেরাও দেখেছি। এবং এই ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় পড়ে থাকার ফলে জনস্বাস্থ্যের জন্য এটা একটা হুমকি। মেয়র মহোদয়কে চিঠি দিয়েছি, পৌরসভার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। আশা করি শীঘ্রই এর সমাধান হবে। প্রতিদিন বর্জ্য না সরানোর অভিযোগ অস্বীকার করলেও বর্জ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার কথা জানালেন বগুড়া পৌরসভার মেয়র। আমরা প্রতিদিনই বর্জ্য পরিষ্কার করে থাকি এবং আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই, মাত্র 2টো গাড়ি। আমরা প্রায় 18-19টি গাড়ি ভাড়া করেছি। প্রতিদিন তারা 4 ট্রিপ করে বর্জ্য ফেলে। এই অর্থ দিয়ে, এই জনসমর্থন দিয়ে, এই জনবল দিয়ে আমাদের এটি করা সম্ভব নয়। এবং ইতিমধ্যে আমাদের একটি এনজিও সংস্থার সাথেও আলোচনা হয়েছে যে ডাস্টবিনগুলোকে আধুনিক উপায় কীভাবে আমরা
একটা হাইজেনিক অবস্থায় রাখতে পারি। পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করার দাবি স্থানীয়। প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।